Hello everyone. এক সেকেন্ড। চলো, যাই হোক, ভয়েস ক্লিয়ার আছে এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিন খুব ভালোভাবেই। তবে ওয়েলকাম টু পিএনপি ইউজিসি নেট চ্যানেল। এবং এই যে কোর্সটি রয়েছে লজিক কোর্সটি 0.1.1, এটা অলরেডি যারা সাবস্ক্রিপশন নিয়েছে বা যারা এনরোলমেন্ট করেছে এই লজিক কোর্সে বা রেজিস্ট্রেশন করেছে তারাই হয়তো এই লজিক ক্লাসটি অ্যাক্সেস পাবে। এবং আমার মনে হচ্ছে যে এই লজিক ক্লাসটা, এই 5 নম্বর ক্লাস, আজকে আমরা 5 নম্বর ক্লাস করব লজিকের। এই 5 নম্বর ক্লাসটা কেন জানি না আমার মনে হচ্ছে যে ইউটিউবে দেওয়া খুবই প্রয়োজন। তো আমি পরবর্তীতে হয়তো এটা ইউটিউবেও দিয়ে দিব, তোমরা ইউটিউবেও পেয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে 5 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে পেড ব্যাচে, অর্থাৎ লজিক কোর্সের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে কেমন করে এই লজিক কোর্সটা করি, নেট, ইউজিসি নেটের সিলেবাসে যা কিছু আছে তা আমরা স্টেপ বাই স্টেপ করি, একদম কোনো স্কিপ ছাড়াই। যতগুলো রয়েছে সমস্ত আমরা কি করছি, আলোচনা করছি। তো যারা হয়তো নতুন বা এই কোর্সটি দেখে থাকো, বিশেষ করে ইউটিউবে, পেড গ্রুপে তো পাবে, যারা পেড গ্রুপে আছে ইউটিউবেও হয়তো এটা দিতে পারি। তো যারা ইউটিউবে রয়েছে তাদের জন্য বলছি, এই কোর্সটি বর্তমানে কি রয়েছে, অফারে রয়েছে 3 মাস ভ্যালিডিটির জন্য 299 টাকা, 6 মাস ভ্যালিডিটির জন্য 399 টাকা। তো আমি বলবো 6 মাসের ভ্যালিডিটি নিও, কারণ এখানে লজিকের সাথে সাথে আই থিঙ্ক ইউনিট 4ও কিছুটা ইনক্লুড হতে পারে। এটা বলছি না কনফার্ম, বাট হতে পারে। এবং কিছু প্র্যাকটিস ক্লাস রয়েছে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে। তো চলো বেশি দেরি না করে আমরা কি করছি, নেটের সিলেবাসে যা যা রয়েছে ইউনিট 9-এ লজিক কোর্স যেহেতু এটা, তো ইউনিট 9-এর লজিক রয়েছে, এগুলো আমরা করার চেষ্টা করব। এছাড়াও যারা পেপার 1 পড়ছো বা যারা পেপার 1-এ হয়তো উইক আছো, বিশেষ করে পেপার 1-এ এই লজিক নিয়েও কোশ্চেন আসে। তো একটা ইউনিট করার পরেই, অর্থাৎ ইউনিট 9 লজিক করার পরেই সাথে সাথে কিন্তু তোমাদের পেপার 1টাও একা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেকটাই বলতে লজিক পার্ট থেকে যা কিছু আসে। তো দেখো, আমরা এর আগে কি কি করেছিলাম, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি করেছি, ডিনোটেশন অ্যান্ড কনোটেশন করেছি, নেচার অফ প্রপোজিশন করেছি, ক্যাটাগরিক্যাল সিলোজিজম করেছি এবং ক্লাসিফিকেশনস অফ প্রপোজিশন করেছি। আজকে আমরা করব ল অফ থটস অ্যান্ড স্কোয়াড অফ অপোজিশন, এ দুটো করব। এ দুটো যেরকম এবার এসএলএসটিতে এক্সামে এসেছিল, এছাড়াও নেটেও খুব আসে এখান থেকে কোশ্চিন। আর এটা তো একদম ইউজিসির হট টপিক, পেপার 1 অ্যান্ড পেপার 2 বোথ। বোথ পেপারে এখান থেকে তোমরা চোখ বন্ধ করে কোশ্চিন পাবে, গ্যারান্টি কোশ্চিন পাবে এখান থেকে। স্কোয়ার অফ অপোজিশন পেপার 1 এবং পেপার 2 এ, পেপার 2 মিন্স যাদের ফিলসফি আছে। তো চলো, যেটা আমরা করব, কি বলেছিলাম, লজ অফ থট। এই যে লজ অফ থট রয়েছে, এটা অ্যাকচুয়ালি কি। প্রথমেই আমরা যখনই কোনো কিছু নিয়ম বা রুলস জানবো, তার আগে তার ডেফিনেশনটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা জরুরি, তাই না? তো লজ অফ থটে বা ফান্ডামেন্টাল লজ অফ থটও এর নাম। তো এই ফান্ডামেন্টাল লজ অফ থট বলতে কি বোঝায়, দেখো, ভ্যালিড থিঙ্কিং বা শুদ্ধ চিন্তা সবসময় কিছু নীতি, নির্দিষ্ট নীতি বা সূত্রের উপর নির্ভরশীল। এই যে ভ্যালিড থিঙ্কিং, শুদ্ধ চিন্তা, এই চিন্তাগুলো কোনো না কোনো নির্দিষ্ট নীতির উপর বা কোনো সূত্রের উপর নির্ভরশীল। আর এই চিন্তার মূল সূত্রাবলীকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল লজ অফ থট। ঠিক আছে, এগুলোকেই বলা হয় চিন্তার মূল সূত্রাবলী বা ফান্ডামেন্টাল লজ অফ থট। যেমন এক্সাম্পল অনুযায়ী যদি আমি ধরি, প্রথমে কিন্তু এই লজিক লজিক কোর্সটির যে অ্যামাউন্ট ছিল সেটা ছিল 799 টাকা 3 মাস ভ্যালিডিটির জন্য। তারপরে 6 মাসে যেটি ছিল 1199 টাকা 6 মাস ভ্যালিডিটির জন্য। তো এই যে কোর্স ফিটা করা হয়েছিল বিশেষ করে লজিকের জন্য, তারপরে আমি ভাবনা চিন্তা করলাম, কি ভাবনা চিন্তা করলাম, যে এই 799 টাকার 3 মাসের জন্য একটা স্টুডেন্ট কি নিতে পারে, বা যারা মধ্যবিত্ত পরিবার, এই 799 টাকা তো তাদের কাছে অনেক,
বা 1199 টাকা অনেক 6 মাসের জন্য। তো তারা কি এই কোর্সটা পারচেস করতে পারবে, বা তাদের ক্ষেত্রে কি এই কোর্সটা বলবো যে এনরোলমেন্ট হবে? না, অবশ্যই না, কারণ তাদের ক্ষেত্রে এই 799টা অনেক বেশি। তাই আমি কি করেছিলাম, আমি একটা ভ্যালিড চিন্তা ভাবনা করেছিলাম বা ভ্যালিড থিঙ্কিং করেছিলাম যে এটাকে আমি 299 টাকা করে দিলাম 3 মাসের জন্য, আর 1199 যেটা আছে সেটা 399 করে দিলাম 6 মাসের জন্য। এই যে চিন্তা, এই যে শুদ্ধ চিন্তাটা আমার, এই শুদ্ধ চিন্তাটার মধ্যেও কিছু কিছু নির্দিষ্ট নীতি রয়েছে, বা কিছু নিয়ম রয়েছে, বা কিছু সূত্র রয়েছে। সূত্রকে যে 299 টাকা দিয়ে করলে 3 মাসের ভ্যালিডিটি, এটা একটা সূত্র, বা এখানে আর অন্য কিছু ইনক্লুড হবে না, শুধু লজিকটাই। আর এখানে 399 দিয়ে করলে 6 মাসের ভ্যালিডিটি, অর্থাৎ ওখান থেকে 3 মাস বেশি পাচ্ছ, এটা একটা সূত্র। বা এখানে অন্য কিছু ইনক্লুড হতে পারে, প্র্যাকটিক্যাল কিছু ক্লাস ইনক্লুড হতে পারে। এই ধরনের যে সূত্রগুলো, এইগুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল লজ অফ থট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যেমন ইংলিশটা যদি দেখতো, দিস লজ আর নেসেসারি কন্ডিশনস ফর ভ্যালিড থিঙ্কিং, উইদাউট দ্যাম কারেক্ট রিজনিং ইজ ইম্পসিবল। যদি না, যদি না এই লসগুলোর ক্ষেত্রে, এই নীতিগুলোর ক্ষেত্রে বা এই নিয়মগুলোর ক্ষেত্রে নেসেসারি কন্ডিশন ফর ভ্যালিড থিঙ্কিং না থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারি না, কোনো রিজনিং নিয়ে আসতে পারি না। উইদাউট দ্যাম, এদের ছাড়া আমরা কারেক্ট রিজনিং করতে পারবো না, সেটা আমাদের ইম্পসিবল হয়ে যাবে। তো কারেক্ট রিজনিং এর জন্য, যা আমরা জানি বিশেষ করে লজিকের ক্ষেত্রে সবসময় কারেক্ট হওয়া দরকার, একটু মাত্র ভুল হলেই সেই লজিকটা ভুল। তাই রুলসের ক্ষেত্রেও যেহেতু আমরা এই লজ অফ থট পড়ছি, তো এই থটের আমরা তিনটে আবার ভাগ পাবো বা তিনটে রুলস পাবো, সেই রুলসগুলো আমরা জানবো। তাহলে দেখো, এক্ষেত্রে আমাদের ভ্যালিড রিজনিং কিন্তু আমরা পাবো না, যদি না আমাদের কি হয়, এই ভ্যালিড থিঙ্কিংটা থাকে। এবার লজ অফ থটের কথা বলতে গেলে প্রথমে আমি তোমাদের বলে রাখি, এই লজ অফ থট যে আছে, লজ অফ থট লজ অফ থট যে আছে, এটাকে মোটামুটি কটি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। কটি ভাগে? 3টি ভাগে। প্রথমটা যদি বলি, ল অফ আইডেন্টিটি। ল অফ আইডেন্টিটি। সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ল অফ কন্ট্রাডিকশন। ল অফ কন্ট্রাডিকশন। থার্ড হচ্ছে ল অফ এক্সক্লুডেড মিডিল, তাই না? এক্সক্লুডেড মিডিল। এবার দেখো, এই যে ল অফ কন্ট্রাডিকশন আছে, এইখানে তোমাদের একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে আরেকটা নাম, ল অফ নন কন্ট্রাডিকশন। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার একবার বলছেন ল অফ কন্ট্রাডিকশন আর একবার বলছেন ল অফ নন কন্ট্রাডিকশন, কেন? দেখো, ল অফ কন্ট্রাডিকশন কথাটি ইউজ করেছেন, এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় হয়তো আসতে পারে ল অফ নন কন্ট্রাডিকশন কথাটি কে বলেছেন। তো এটা হচ্ছে হ্যামিল্টন। ঠিক আছে, হ্যামিল্টন এই ল অফ কন্ট্রাডিকশনের কথা বলেন। কে বলেন? বলেন যে এই ল অফ যেটা কন্ট্রাডিকশন আছে, সেটার আমি না বলে আমি বলতে পারি ল অফ নন কন্ট্রাডিকশন, এই হ্যামিল্টন কিন্তু বলেন। খুব খুব ইম্পর্ট্যান্ট। যখন আমি তোমাদের আরো কি বলবো, এই লসগুলোর যে সাংকেতিক রূপ, সেই সাংকেতিক রূপটা বলবো, তখনও কিন্তু একটু পরিবর্তন রয়েছে। ল অফ কন্ট্রাডিকশন এবং ল অফ নন কন্ট্রাডিকশনের কি রয়েছে? পরিবর্তন রয়েছে। হ্যামিল্টন যে আছেন, উনি একটু আলাদাভাবে বলছেন। তবে আমাদের এখানে শুরুতেই জানতে হবে এই ল অফ থটের কিছু কি রয়েছে, ফিচার্স রয়েছে বা কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমার মনে হচ্ছে নেটের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। কারণ এখন এত ডিপলি কোশ্চিন আসা শুরু করেছে, যদি আমরা এগুলো না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে লজিক করা সম্ভব না। তো প্রথমত কি, ইউনিভার্সাল। এই ইউনিভার্সাল কি? দেখো, আমরা লজিক কথাটি যখনই শুনি, মনে হচ্ছে যে এটা সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নয়, তাই না? সায়েন্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই নয়। কিন্তু এই ল অফ থটে কি বলছে? এই ল অফ থটে বলছে দে আর নট কনফাইন্ড টু লজিক অনলি, শুধুমাত্র লজিক নয়, বাট আর নেসেসারি ফর অল সায়েন্সেস টু মেনটেন পিওর থিঙ্কিং। অল সায়েন্সকেও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে।
বিজ্ঞানের শুদ্ধ চিন্তার জন্য এই সূত্রগুলি কি প্রয়োজন। দেখো, দে আর নট কনফাইন্ড টু অনলি লজিক, শুধুমাত্র লজিকের জন্য নয়, বাট আর নেসেসারি ফর অল সায়েন্স টু মেনটেন পিওর থিঙ্কিং। দেখো, শুধু যুক্তি বিজ্ঞান নয়, সমস্ত বিজ্ঞানের শুদ্ধ চিন্তার জন্য এই সূত্রগুলি প্রয়োজন। অর্থাৎ এই যে লসগুলো রয়েছে, এই লসগুলো কিন্তু আমাদের প্রয়োজন। সেকেন্ড পয়েন্টে কি বলছে, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল বলছে দে আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নট ড্রাইভ ফ্রম আদার প্রিন্সিপাল। তাহলে এই যে লসগুলো রয়েছে, এই যে লগুলো রয়েছে, এই লগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভরশীল নয়, কারোর উপর নির্ভরশীল নয়, এবং নট ড্রাইভ ফ্রম আদার প্রিন্সিপালস, অন্য কোথাও থেকে কি হয়নি, ড্রাইভ হয়নি, বা আমরা সেখান থেকেও নিয়ে আসিনি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নির্ভরশীল নয়, এগুলো কারোর উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি, সেলফ এভিডেন্ট। যখনই আমরা বুঝতে পারছি এগুলো ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর নির্ভরশীল নয়, তার মানে এগুলো সেলফ এভিডেন্ট, একে প্রুভ করার জন্য কারোর উপর নির্ভরশীল পড়বে না। যেমন আমরা শত প্রমাণ্য পরত প্রমাণ্য পড়েছি, শত প্রমাণ্য কি, সেগুলো হচ্ছে সেলফ এভিডেন্ট, তাকে প্রুভ করার জন্য কারোর দরকার পড়ে না। ঠিক যদি এগুলোও সেলফ এভিডেন্ট হয়, এই লসগুলো, তাহলে এগুলো কারোর প্রুফের করার দরকার পড়বে না। দেখো, দে ডু নট নিড প্রুফ, তাহলে এক্ষেত্রে কারোর প্রুফের দরকার পড়ে না। বাট এভরি প্রুফ ডিপেন্ড আপন দেম, সে নিজে নিজেই কি করে, প্রমাণ করে নেয়। দেখো, এগুলো প্রমাণের অপেক্ষা রাখে না, তবে অন্য সূত্র প্রমাণের জন্য এগুলির প্রয়োজন হয়। এভরি প্রুফ ডিপেন্ড আপন দেম, তাদের নিজেদের মধ্যে। দেখো, তবে অন্য সূত্র প্রমাণের জন্য এগুলি প্রয়োজন হয়। অন্যান্য সূত্রগুলো, এই যে তিনটা সূত্র আছে, এই যে তিনটা ল আছে, এই তিনটা লকে প্রমাণ করার জন্য, এই তিনটা ল কি কি, এই তিনটা ল হচ্ছে ল অফ আইডেন্টিটি, ল অফ কন্ট্রাডিকশন, বা হ্যামিল্টন যেটা বলেছেন ল অফ নন কন্ট্রাডিকশন, এবং ল অফ এক্সক্লুসিভ মিডিল। এই তিনটিকে প্রুভ করার জন্য অন্য কারোর দরকার পড়বে না, অন্য কারোর দরকার পড়বে না, বরং অন্যদের এদের দরকার পড়বে। ঠিক আছে, অন্যদের এদের দরকার পড়বে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে অকার্ট, অভ্রান্ত বা ইনভায়োলেবল এবং ইনফেলিবল। বলছে বিইং ফান্ডামেন্টাল অ্যান্ড সেলফ এভিডেন্ট, এগুলো কি, এগুলো হচ্ছে মৌলিক, এগুলো মৌলিক এবং স্বতঃসিদ্ধ। দে আর ফ্রি ফ্রম ইরোর অ্যান্ড বিয়ন্ড কারেকশন, তাই এগুলো কখনো ভ্রান্ত বা সংশোধনযোগ্য নয়, এগুলো ভ্রান্ত হয় না এবং এগুলো সংশোধন করারও দরকার পড়ে না, কারণ এগুলো সেলফ এভিডেন্ট, আমরা জানি। এবং 5 নম্বর পয়েন্ট বলছে ফর্মাল বাই নেচার, দে আর ফর্মালি ট্রু নট মেটেরিয়ালি ট্রু। তাহলে এগুলো হচ্ছে কি, আকারগতভাবে সত্য, বস্তুগতভাবে নয়। বস্তুগতভাবে যদি মিলাতে যাও, তাহলে এগুলো কিন্তু ট্রু আসবে না, নট মেটেরিয়ালি ট্রু, এগুলো হচ্ছে ফর্মালি ট্রু। মনে রাখবে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার পয়েন্ট বলছে স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট। আমরা যেটা শুরুতেই জানলাম, ইচ ল ইজ ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটি ল হচ্ছে স্বাধীন, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। নট রিলেটেড টু দ্য আদার, এই যে অন্যের সাথে রিলেটেড নয়, তো প্রতিটি সূত্র একে অপরের থেকে পৃথক, পারস্পরিক কোনো সম্পর্ক নেই। তাহলে এই জায়গায় যদি তোমরা সামারিজ করো, বা আমি যদি একটু সামারি করে দিই, ল অফ থট কি, ল অফ থট হচ্ছে ভ্যালিড থিঙ্কিং, যার মধ্যে নির্দিষ্ট কোনো নীতি বা সূত্রের উপর নির্ভরশীল। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম লজ অফ থটকে 3টি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে ল অফ আইডেন্টিটি, দ্বিতীয়টা হচ্ছে ল অফ কন্ট্রাডিকশন, যাকে এই নামটা না বলে হ্যামিল্টন পরবর্তী এই সূত্রটাকে ল অফ নন কন্ট্রাডিকশন বলে মনে করেন। এবং 3 নম্বর হচ্ছে ল অফ এক্সক্লুডিং মিডল। এবং এই ফিচার্সগুলো দেখলাম, এগুলো হচ্ছে ইউনিভার্সাল, শুধু যে লজিক তা নয়, লজিকের বাইরেও যে সায়েন্স রয়েছে, সমস্ত সায়েন্সের ক্ষেত্রে পিওর থিঙ্কিং থাকে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এগুলো ফান্ডামেন্টাল, কারণ এগুলো নিজে নিজে সেলফ এভিডেন্ট, কারোর উপর নির্ভরশীল নয়, এগুলো ইন্ডিপেন্ডেন্ট, আর একে প্রুভ করার জন্য কারোর দরকার পড়ে না, বরং এই 3টি দিয়ে অন্যান্য সূত্রগুলোকে কি করা হয়, প্রুভ করা হয়। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি, আর এগুলো হচ্ছে ফর্মালি ট্রু, মেটেরিয়ালি নয়। তবে এই 3টে যে পয়েন্ট ছিল, বা 3টে যে সূত্র ছিল, সেই প্রথম সূত্রটি ছিল প্রিন্সিপাল অফ আইডেন্টিটি। কি, প্রিন্সিপাল অফ আইডেন্টিটি, যাকে বাংলায় বলি আমরা তাদাত্ম্য। বাংলায় কি বলি, বাংলায় বলি আমরা তাদাত্ম্য নীতি। বলছে দ্য প্রিন্সিপাল অ্যাসার্ট দ্যাট ইফ এনি স্টেটমেন্ট ইজ ট্রু দেন ইট ইজ ট্রু। যে কোনো স্টেটমেন্ট যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে সে সব সময়ের জন্য কি হবে,
সত্য হবে, তাই না? সব সময়ের জন্য সত্য হবে। যেরকম ইন সিম্বলিক ফর্ম এ ইজ এ, কি এ ইজ এ। এবার যদি এটাকে আমরা ফিলসফিক্যালি ভাষায় লিখি তাহলে এটা হবে পি ইমপ্লাইজ পি। পি ইমপ্লাইজ পি। এখনই আমি তোমাদের প্রুভ করে এটা দেখিয়ে দিচ্ছি যে এই নীতি বলে যদি কোনো বক্তব্য সত্য হয় তবে সেটি সত্য। ধরে নাও এটা আমি সত্য ধরলাম, এই যে কোনো একটা বক্তব্য, এখানে দুটি স্টেটমেন্ট, তো প্রথম স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্ট, তো একটা স্টেটমেন্টকে আমি ট্রু ধরে নিলাম। বলছে যে কোনো একটা যদি ট্রু হয়, ইফ এনি স্টেটমেন্ট ইজ ট্রু, যে কোনো একটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে অবশ্যই অন্যটা কি হবে, ট্রু হবে। তাহলে দেখো ইমপ্লাইজ এই পি এর মান যদি ইকুয়াল টু টি হয় তাহলে এই পি এর মান কি হবে, এটাও পি ইকুয়াল টু টি হবে, তাহলে এটাও টি হবে। তো ইমপ্লাইজ এর ক্ষেত্রে আমরা কি জানি, টি ইমপ্লাইজ এফ, টি এফ এ এফ, বাকি সব টি, তাহলে এখানে দুটোই টি আছে, এটা হচ্ছে টি। তাহলে দেখো সব সময় কি হবে, সত্য হবে। একটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তো অবশ্যই তা কি হবে, সব সময় সত্য হবে। এটা এখানে বলেছে যদি কোনো বক্তব্য বা যদি কোনো একটার বক্তব্য মানে স্টেটমেন্ট, যদি কোনো স্টেটমেন্ট সত্য হয় তবে সেটি সব সময় সত্য হবে। যেমন এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 স্লাইড, তাহলে এটা সব সময় কি, যদি একটি সত্য হয় তবে সেটি সব সময় সত্য, কারণ ট্রায়াঙ্গেল মানেই আমরা জানি তার তিনটি কি থাকবে, স্লাইড থাকবে। ক্লিয়ার হয়েছে? ট্রায়াঙ্গেল মানেই আমরা জানি তার তিনটি কি থাকবে, স্লাইড থাকবে। ক্লিয়ার হয়েছে? অবশ্যই ক্লিয়ার হয়েছে। তো পরীক্ষায় কিভাবে আসে, হয় এই স্টেটমেন্টটা দিয়ে দিবে, ইফ এনি স্টেটমেন্ট ইজ ট্রু দেন ইট ইজ ট্রু। এটি কোনটির সাথে যায়, এটি অবশ্যই প্রিন্সিপাল অফ আইডেন্টিটির সাথে যায়। এর সিম্বলিক চিহ্ন হচ্ছে এ ইজ ই, অর্থাৎ পি ইমপ্লাইজ পি, এটা তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং এটা টি বার হবে। এবার দেখো সেকেন্ড পয়েন্ট আমরা দেখেছিলাম প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন। এটাকে কিন্তু কে বলেছেন, এটা বলেছেন হামিল্টন, ঠিক আছে, এটা হামিল্টন বলেছেন। আর যদি এটা না থাকতো তাহলে তাও হতো প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশন বা প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন, দুটোই ঠিক আছে। বলছে দ্য প্রিন্সিপাল অ্যাসার্ট দ্যাট নো স্টেটমেন্ট ক্যান বি বোথ ট্রু অ্যান্ড ফলস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড দ্য সেম সেন্স। মানে একটা স্টেটমেন্ট কি একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। একই সঙ্গে কি হতে পারে না, একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। যেমন বলছে এ ক্যান নট বি বোথ এ অ্যান্ড এ নট। বলছে যেরকম ধরে নাও এখানে এ দিয়েছে, আমি যদি বলি পি ডট নেগেশন পি, তাহলে দেখো একসাথে এটাকে যদি আমি সত্য ধরি ডট এটাকেও আমি সত্য ধরতে পারবো না, কারণ এটা হয় নেগেশন আছে, তার মানে আমাকে এটাকে কি ধরতে হবে, অ্যাব ধরতে হবে। ঠিক আছে, এটাকে অ্যাব ধরতে হবে, মানে একসাথে পি এর মান যদি ট্রু হয়, এই পি ইজিক্যাল টু যদি টি হয় তো নেগেশন পি ইজিক্যাল টু টি বলতে পারি, অবশ্যই না, আমরা বলতে পারি না, তাহলে এটা ফলস হবে। তো বলছে ক্যান নট বি বোথ ট্রু অর ফলস অ্যাট দ্য সেম টাইম, একসাথে ট্রু বা ফলস হতে পারে না, বরং এর আগে যদি নেগেশন চিহ্ন থাকে তবে আমি সেটাকে ফলস বলতে পারি। যেমন পি ইজিক্যাল টু টি যদি হয় তো পি ইজিক্যাল টু এফ বলতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার এটা হচ্ছে কি নর্মাল পয়েন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনের রুলস, প্রিন্সিপাল অফ কন্ট্রাডিকশনের রুলস। কিন্তু যদি বলা হয় প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশনের রুলসটা কি, প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশনের রুলস হচ্ছে তোমার নেগেশন পি ডট নেগেশন পি, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আমরা রাখবো, নেগেশন পি ডট নেগেশন ফার্স্ট ব্র্যাকেট পি ডট নেগেশন